আইন 2023-এর 12 নম্বর ধারা মূলত সম্পত্তির মালিকানা ও কর সংক্রান্ত জটিলতা নির্ধারণের জন্য ব্যবহৃত হয়। এই ধারাটি স্পষ্ট করে দেয় কিভাবে কর কর্তৃপক্ষ জমির তথ্য যাচাই করবে, মালিকানা নির্ধারণ করবে আর কোন প্রক্রিয়ায় আইনগতভাবে পক্ষগুলোকে সমাধান দেওয়া হবে। এটি আদালতে প্রমাণের ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়, যাতে বিচারক সঠিক ও ন্যায় বিচার দিতে পারেন। একটু উদাহরণ দিন। অবশ্যই। ধরা যাক 2023 সালের 12 নম্বর আইন বলছে, যদি কোনো ব্যক্তি তার সম্পত্তির কর পরিশোধ নিয়ে দ্বন্দ্বে পড়েন, তাহলে সংশ্লিষ্ট কর দপ্তরকে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাখ্যা দিতে হবে এবং প্রমাণসহ মালিকানার সঠিকতা যাচাই করতে হবে। এই আইনের অধীনে জমির কর সংক্রান্ত সঠিক হিসাব প্রদান এবং বিরোধ মীমাংসায় একটি নির্ভরযোগ্য কাঠামো তৈরি হয়, যা সব পক্ষের জন্য স্বচ্ছতা ও ন্যায্যতা নিশ্চিত করে। তাহলে এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে? এমসিকিউ এবং ব্রড প্রশ্ন। অবশ্যই। এই ধারার ভিত্তিতে বিভিন্ন প্রশ্ন আসতে পারে, যেমন জমির কর সংক্রান্ত বিরোধের ক্ষেত্রে কিভাবে সময়সীমা নির্ধারণ উত্তর করতে সহ হবে। বলুন। নিশ্চয়ই। এই ধারার উপর ভিত্তি করে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে, যেমন কর দপ্তর কিভাবে আবেদনকারীর প্রমাণ যাচাই করবে, মালিকানা পুনরুদ্ধারের জন্য আদালতের ভূমিকা কি, বা কোনো পক্ষের আপিল করার সুযোগ কতদিন পর্যন্ত রয়েছে। তাহলে ব্রড প্রশ্ন বলুন। ব্রড প্রশ্ন উত্তর সহ বলুন। অবশ্যই। উদাহরণস্বরূপ আপনি প্রশ্ন করতে পারেন, কর দপ্তর কিভাবে প্রমাণ যাচাই করে, মালিকানা পুনরুদ্ধারে আদালতের ভূমিকা কি, বা যদি আপিল করতে হয় তাহলে তার সময়সীমা কতদিন। এই ধরনের প্রশ্নগুলো উত্তর দিলে আইনের প্রয়োগ ও প্রয়োগের ধাপগুলো পরিষ্কার হয়। তাহলে আমাকে বলুন, যে যে কথাগুলো আপনি বললেন সেগুলো বলুন। আপিল করতে হয় তাহলে তার সময়সীমা কতদিন, মালিকানা পুনরুদ্ধার আদালতের ভূমিকা কী, কর দপ্তর কীভাবে প্রমাণ যাচাই করে, এগুলো উত্তর করে দিন আমাকে। ঠিক আছে, আমি উত্তরগুলো বলছি। প্রথমত, আপিল করতে হলে সাধারণত নির্দিষ্ট আইনানুযায়ী 30 দিনের মধ্যে আপিল করতে হয়। দ্বিতীয়ত, মালিকানা পুনরুদ্ধারে আদালতের ভূমিকা হচ্ছে একটি নিরপেক্ষ সিদ্ধান্ত দেওয়া, যেখানে তারা প্রমাণ বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেয়। তৃতীয়ত, কর দপ্তর প্রমাণ যাচাই করে জমির রেকর্ড, কর পরিশোধের রসিদ এবং অন্যান্য নথি পরীক্ষা করে, যে নিশ্চিত হয় কে আসল মালিক এবং করের দায়কার। এমসিকিউ কী কী প্রশ্ন আসতে পারে? ছোট শর্ট প্রশ্ন, উত্তর সহ বলুন। অবশ্যই। এমএসসিকিউ ধরনের ছোট প্রশ্ন হতে পারে, যেমন আইন 2023-এর 12 নম্বর ধারার সময়সীমা কতদিন, মালিকানা পুনরুদ্ধারে আদালত কোন ধরনের প্রমাণ বিবেচনা করে, বা কর দপ্তর কিভাবে মালিকানা যাচাই করে। এগুলো উত্তর খুব সংক্ষেপে নির্দিষ্ট তথ্য দিয়ে দেওয়া যায়। উত্তরগুলো বলুন একটু আবার। ঠিক আছে, উত্তরগুলো সংক্ষেপে বলি। প্রথমত, আইন 2023-এর 12 নম্বর ধারার আপিলের সময়সীমা সাধারণত 30 দিন। দ্বিতীয়ত, মালিকানা পুনরুদ্ধারে আদালত জমির রেকর্ড, কর রসিদ এবং অন্যান্য নথি বিশ্লেষণ করে। তৃতীয়ত, কর দপ্তর প্রমাণ হিসেবে জমির সমস্ত নথি যাচাই করে, যে নিশ্চিত করা যায় কে প্রকৃত মালিক। আমার কি আর কোনো প্রশ্ন জানা উচিত যেটা পরীক্ষায় আসতে পারে 2026 সালে? আপনি আরো জিজ্ঞেস করতে পারেন, যেমন কর আপিল ট্রাইব্যুনালের শুনানি প্রক্রিয়া কেমন, আইন 2023-এর 12 নম্বর ধারার প্রয়োগের ক্ষেত্রে আদালত কি ধরনের নির্দেশনা দেয়, বা কর বিরোধ নিষ্পত্তির জন্য কোন প্রমাণ সবচেয়ে কার্যকর। এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে, আপনি একটু কারণ এগুলো আইন। উত্তর সহ বলুন প্লিজ। অবশ্যই, আমি সংক্ষেপে বলছি। আপনি আপিল প্রক্রিয়া, আদালতের নির্দেশনা আর কর বিরোধ নিষ্পত্তির জন্য কার্যকর প্রমাণ, এই বিষয়গুলো গুরুত্বের সঙ্গে জানতে পারেন, কারণ এগুলো পরীক্ষা আসতে পারে। উত্তরগুলো বলুন। ঠিক আছে, এবার উত্তরগুলো বলছি। আপিল প্রক্রিয়ার সময়সীমা সাধারণত 30 দিন। আদালত মালিকানা পুনরুদ্ধারে জমির নথি, কর রসিদ এবং অন্যান্য প্রমাণ বিশ্লেষণ করে, আর কর দপ্তর এসব প্রমাণ যাচাই করে নিশ্চিত করে কে আসল মালিক আর সঠিক কর দায়কার। এখন যে প্রশ্নগুলো আমার মনে আসতেছে না কিন্তু আমার জানা উচিত, সে প্রশ্নগুলো আমাকে উত্তর সহ বলুন যেগুলো পরীক্ষায় আসতে পারে। অবশ্যই। আমি আরেকটু গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছি, যেমন আইন 2023-এর 12 নম্বর ধারার প্রয়োগের ক্ষেত্রে কর কর্তৃপক্ষ কিভাবে সময়সীমা নির্ধারণ করে, অপেক্ষাকৃত জটিল কর বিরোধ নিষ্পত্তিতে আদালতের ভূমিকা কি, বা কর আপিল ট্রাইব্যুনাল কিভাবে ন্যায়সঙ্গত সিদ্ধান্ত দেয়। এগুলো খুব গুরুত্বপূর্ণ হতে পারে পরীক্ষায়। একটু উত্তরগুলো বলে দিন। অবশ্যই। প্রথমত, কর কর্তৃপক্ষ সময়সীমা নির্ধারণ করে আইনগত নির্দেশনা অনুযায়ী, যা সাধারণত 30 দিন। দ্বিতীয়ত, আদালত জটিল কর বিরোধে প্রমাণ, নথি এবং শুনানির ভিত্তিতে ন্যায়সঙ্গত সিদ্ধান্ত দেয়। তৃতীয়ত, কর আপিল ট্রাইব্যুনাল সব পক্ষের যুক্তি শুনে সঠিক প্রমাণ যাচাই করে এবং ন্যায়সঙ্গত রায় প্রদান করে।
আমার আর কোন কোন প্রশ্ন জানা উচিত যেগুলো পরীক্ষায় আসতে পারে? ব্রড প্রশ্ন, আমাকে উত্তর সহ বলুন। নিশ্চয়ই কিছু ব্রড প্রশ্ন মনে রাখতে পারেন, যেমন কর আইনের মূল উদ্দেশ্য কি, আইন 2023-এর 12 নম্বর ধারার প্রয়োগের সামাজিক প্রভাব কি, বা কর আপিল ট্রাইব্যুনালের কার্যকারিতা কেমন। এই ধরনের প্রশ্ন পরীক্ষায় গভীর বিশ্লেষণ চাইতে পারে, তাই এগুলো ভালোভাবে প্রস্তুত রাখা উচিত। এই প্রশ্নগুলোর উত্তর বলে দিন আমাকে। অবশ্যই। প্রথমত, কর আইনের মূল উদ্দেশ্য হলো রাষ্ট্রের জন্য রাজস্ব সংগ্রহ করে সামাজিক সেবা ও উন্নয়ন নিশ্চিত করা। দ্বিতীয়ত, আইন 2023-এর 12 নম্বর ধারার প্রয়োগের সামাজিক প্রভাব হচ্ছে কর ন্যায্যতা, স্বচ্ছতা এবং সম্পত্তির সঠিক মালিকানা নিশ্চিত করা। তৃতীয়ত, কর আপিল ট্রাইব্যুনালের কার্যকারিতা হলো এটা দ্রুত, নিরপেক্ষ ও কার্যকরভাবে কর বিরোধী নিষ্পত্তি করে, যাতে সব পক্ষের জন্য ন্যায় নিশ্চিত হয়। আমার আর কি কি ব্রড প্রশ্ন এবং উত্তর জানা উচিত এগুলো একটু বলেন, এগুলো পরীক্ষায় আসতে পারে। অবশ্যই। আরো কিছু ব্রড প্রশ্ন হলো, কর আইন ও সম্পত্তি আইনের পারস্পরিক সম্পর্ক কি, আইনের প্রয়োগে ন্যায় বিচার নিশ্চিতকরণের চ্যালেঞ্জ কি, এবং কর আপিল প্রক্রিয়ায় প্রতিটি পক্ষের ভূমিকা কি। এগুলো পরীক্ষা বা বিশ্লেষণে আসতে পারে, কারণ এগুলো আইন ও সমাজের মধ্যে গভীর সংযোগ বোঝায়। আমাকে উত্তরগুলো বলে দিন প্লিজ। অবশ্যই। প্রথমত, কর আইন ও সম্পত্তি আইনের পারস্পরিক সম্পর্ক হলো সম্পত্তির করের ন্যায় বিচার ও মালিকানা নির্ধারণের মাধ্যমে সমাজে করের সঠিক প্রয়োগ নিশ্চিত করা। দ্বিতীয়ত, আইনের প্রয়োগে ন্যায় বিচার নিশ্চিত করার চ্যালেঞ্জ হলো জটিল নিয়ম, দেরি এবং পক্ষগুলোর অসামঞ্জস্য যুক্তি। তৃতীয়ত, কর আপিল প্রক্রিয়ায় প্রতিটি পক্ষের ভূমিকা হলো তারা যুক্তি, প্রমাণ এবং নথি আদালতে উপস্থাপন করে, যাতে সঠিক রায় দেওয়া যায়। আমার আর কোনো প্রশ্ন জানা উচিত কি যেগুলো পরীক্ষায় আসতে পারে? আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন জেনে রাখা ভালো। কিওয়ার্ড। যেমন, ঠিক আছে, আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে, কর আইনের সঠিক প্রয়োগে সমাজের স্বচ্ছতা কিভাবে নিশ্চিত হয়। উত্তর বলুন। এছাড়া অবশ্যই উত্তরগুলো বলছি। প্রথমত, কর আইনের সঠিক প্রয়োগে সমাজের স্বচ্ছতা আছে, কারণ সবাই একই নিয়ম মেনে দায়িত্ব পালন করে এবং দুর্নীতি কমে যায়। দ্বিতীয়ত, আইন 2023-এর প্রয়োগে সঠিকভাবে কর নির্ধারণ, মালিকানা যাচাই এবং ন্যায় বিচার নিশ্চিত করা হয়, যাতে কারো প্রতি অবিচার না ঘটে। আরও কোনো প্রশ্ন জানা উচিত, কিওয়ার্ডগুলো বলুন। অবশ্যই। আপনি জানতে পারেন কর আইনের ইতিহাস কি, কর আইনের লক্ষ্য ও উদ্দেশ্য কি, বা আইন 2023-এর 12 নম্বর ধারার আন্তর্জাতিক নাম কি। এই ধরনের প্রশ্নগুলো গভীর বোঝা এবং বিশ্লেষণের জন্য উত্তর সহ দরকারি হতে পারে। বলুন। ঠিক আছে, আমি আর কিছু প্রশ্নের উত্তর সংক্ষেপে বলছি না। আপনি যদি পরে আরো কিছু জানতে চান, তাহলে অবশ্যই জানাবেন, আমি সাহায্য করতে পারব। আমাকে আপনি কর আইনের লক্ষ্য উদ্দেশ্য কি, কর আইনের ইতিহাস কি, কর আইনের লক্ষ্য উদ্দেশ্য কি, বা আইন 2023-এর 12 নম্বর ধারার আন্তর্জাতিক মান কি, এই ধরনের প্রশ্নগুলো উত্তর সহ বলুন। অবশ্যই, আমি উত্তরগুলো দিচ্ছি। প্রথমত, কর আইনের লক্ষ্য হলো রাষ্ট্রের রাজস্ব সংগ্রহ করা, সামাজিক সেবা ও অবকাঠামো উন্নয়নের জন্য অর্থ যোগানো। ইতিহাসে কর ব্যবস্থা বহু প্রাচীন, মিশর, রোম ইত্যাদিতে করের ধারণা ছিল। কর আইনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে ন্যায় ও স্বচ্ছ কর আদায় নিশ্চিত করা, যাতে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব হয়। আর আইন 2023-এর 12 নম্বর ধারা আন্তর্জাতিক মান হচ্ছে এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত নীতিমালা অনুসরণ করে, যাতে অন্যান্য দেশগুলো একই ধরনের স্বচ্ছ ও ন্যায় কর প্রক্রিয়া প্রয়োগ করতে পারে। এখন আমার কি আরও কোনো প্রশ্ন বাদ পড়লো যে আমার জানা উচিত অথচ আমি পড়ছি না, সেটা আমাকে একটু উত্তর সহ বলে দিন। অবশ্যই। আপনি জিজ্ঞেস করতে পারেন, কর আদায়ের নীতিতে কোনো পরিবর্তন আনা প্রয়োজন, বা কর আইন বাস্তবায়নে প্রযুক্তির ভূমিকা কি, ইত্যাদি। এগুলো অনেক সময় পরীক্ষায় আসতে পারে, কারণ এগুলো বর্তমান কর ব্যবস্থার উন্নয়ন ও কার্যকারিতা। তাহলে আমাকে বলুন যে আপনি কর আদায়ের নীতিতে কোনো পরিবর্তন আনা প্রয়োজন বা কর আইন বাস্তবায়নে প্রযুক্তির ভূমিকা কি, এগুলো তো পরীক্ষায় আসতে পারে, এগুলো উত্তর সহ আমাকে বলুন। ঠিক আছে, উত্তরগুলো বলছি। প্রথমত, কর আদায়ের নীতিতে পরিবর্তন আনা প্রয়োজন, কারণ আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম, স্বচ্ছতা ও গতি বাড়ানোর জন্য নতুন পদ্ধতি দরকার। দ্বিতীয়ত, কর আইন বাস্তবায়নে প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইলেকট্রনিক রেকর্ড, অটোমেশন এবং ডেটা বিশ্লেষণ করের কার্যকারিতা বাড়ায়, যা কর ফাঁকি প্রতিরোধ ও দ্রুত নিষ্পত্তিতে সহায়ক হয়।
তাহলে আপনি বলছেন প্রথমত কর আদায়ের নীতিতে পরিবর্তন আনা প্রয়োজন, কারণ আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম স্বচ্ছতা ও গতি বাড়ানোর জন্য নতুন পদ্ধতি দরকার। দ্বিতীয়ত, কর আইন বাস্তবায়নে প্রযুক্তির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ইলেকট্রনিক্স রেকর্ড অটোমেশন এবং ডেটা বিশ্লেষণ করে কার্যকারিতা বাড়ে, যা কর ফাঁকি প্রতিরোধ ও নিষ্পত্তিতে সহায়ক হয়। ইদানিং তো আমরা অনলাইনে কর সাবমিট করছি, এ বিষয়ে কি কোনো প্রশ্ন আসতে পারে? উত্তর আমাকে বলুন। নিশ্চয়ই। আপনি জিজ্ঞেস করতে পারেন অনলাইনে কর দাখিলের সুবিধা কি, বা ডিজিটাল কর সিস্টেমের নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করার জন্য কি পদক্ষেপ নেওয়া হয়। উত্তর হিসেবে বলবেন অনলাইনে কর দাখিলের সুবিধা হলো দ্রুততা, স্বচ্ছতা এবং সহজে অ্যাক্সেস, আর ডিজিটাল নিরাপত্তায় এনক্রিপশন, 2 ধাপে প্রমাণীকরণ ইত্যাদি ব্যবহৃত হয়, যাতে তথ্য সুরক্ষিত থাকে। সুন্দর। আর আমার কিছু প্রশ্ন জানা উচিত যেগুলো আমার পরীক্ষায় আসতে পারে 2026 সালে আয়কর আইনজীবী পরীক্ষায়। যেমন আপনার এই বিষয়ের উপরে আর কোনো প্রশ্ন আসতে পারে কি? যেমন হচ্ছে আপনার নবম দশম শ্রেণীর বিবিএ বইগুলো পড়তে বলা হয়েছিল হিসাব সংরক্ষণ সংক্রান্ত। এ বিষয়ে কোনো হিসাব সংরক্ষণ বা হিসাব মেনটেন করার কোনো প্রশ্ন আসতে পারে? অবশ্যই আসতে পারে। আপনি জিজ্ঞেস করতে পারেন হিসাব সংরক্ষণের গুরুত্ব কি, বা বই হিসাবে নিয়মিত হিসাব রক্ষণ কেন প্রয়োজন। উত্তর হিসেবে বলবেন হিসাব সংরক্ষণ গুরুত্বপূর্ণ কারণ এটি আর্থিক স্বচ্ছতা, কর নির্ধারণ এবং আইনি দায় এড়াতে সাহায্য করে, এবং তো নিয়মিত হিসাব রক্ষণ আয় ব্যয়ের সঠিক পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়তা করে। পার্সেন্ট উল্লেখ করে যে হিসাবটা করা হয় সে সম্পর্কে কিছু কোনো অঙ্ক আসতে পারে কি এই প্রশ্নের উপরে? যেহেতু জমির বিষয় জড়িত ওই জন্য বললাম। ঠিক আছে। 2023 সালে 12 নম্বর আইনে তো জমির বিষয় জড়িত, সেখানে একটু অঙ্কের মাধ্যমে বুঝায় দিন যে কিভাবে একটা অঙ্ক আমাকে সমাধান করতে হবে। ফার্স্ট হইতে চাই। ঠিক আছে। ধরুন আপনি 2023 সালের 12 নম্বর আইনের একটি বিশেষ ধারা অনুসারে জমির কর সংক্রান্ত জটিলতা মীমাংসা করছেন। ধরি আপনার জমির বার্ষিক কর 5,000 টাকা, কিন্তু কর দপ্তর দাবি করছে 70,000 টাকা। আপনি এই আইনের ধারা ব্যবহার করে সঠিক নথিপত্র, রসিদ এবং হিসাব প্রমাণ দিয়ে কর দপ্তরের ভুল সংশোধন করে 5,000 টাকায় চূড়ান্ত কর হিসেবে নিশ্চিত করতে পারেন। একটা উদাহরণ দিবেন কি? একটা অঙ্ক করে দেন না। ঠিক আছে। এই ধরনের সংখ্যা বা হিসাবের মাধ্যমে আপনি স্পষ্ট করে দেখাতে পারেন যে কিভাবে আইন 2023-এর 12 নম্বর ধারা ব্যবহার করে ভুল কর নির্ধারণ সংশোধন করা যায়, এবং সঠিক হিসাবের ভিত্তিতে আপনি ন্যায্য কর পরিশোধ করছেন, যা পরে আইনিভাবে নিশ্চিত হয়। আচ্ছা, একটা অঙ্ক করতে চাচ্ছিলাম একটা জমি, যেমন ধরেন একটা উদাহরণ দিয়ে একটা গল্পের আকারে একটা অঙ্ক করে দেন জমি সংক্রান্ত 2023 সালে 12 নম্বর ধারার উপরে। ঠিক আছে। ধরা যাক রাজু নামে একজন ব্যক্তি তার পুরনো জমির কর নিয়ে অসুবিধায় পড়েছিলেন। 2023 সালের 12 নম্বর আইনের আওতায় রাজু তার জমির বার্ষিক কর হিসেবে 40,000 টাকা দেখিয়েছিলেন, কিন্তু কর দপ্তর 60,000 টাকা দাবি করেছিল। তিনি আইনের ধারা ব্যবহার করে প্রয়োজনীয় নথি, জমির রেকর্ড এবং আগের করের হিসাব দেখালেন, ফলে আদালত তার পক্ষে রায় দিল, এবং রাজু ঠিক 40,000 টাকা কর পরিশোধ করে আইনি জটিলতা থেকে মুক্তি পেলেন। কিন্তু হিসাবটা কিভাবে দেখালো? হিসাবটা এবং অঙ্কটাই আমি চাচ্ছিলাম, সূত্রটা চাচ্ছিলাম। ঠিক আছে, আমি একটি সূত্র দিচ্ছি। ধরুন করের দাবি সমন্বয়ের জন্য আমরা প্রথমে মূল কর সি নির্ধারণ করি, অর্থাৎ আগে নির্ধারিত করের পরিমাণ। তারপর অতিরিক্ত দাবিকৃত কর ই হিসাব করি, অর্থাৎ কর দপ্তর যা দাবি করছে। তারপর সঠিক কর এস পেতে এস ইকুয়ালস ভি মাইনাস ই, অর্থাৎ আপনার আসল কর থেকে অতিরিক্ত দাবিকৃত কর বাদ দিলে আপনি সঠিক পরিমাণ পেয়ে যাবেন। তাহলে একটু সংখ্যা দিয়ে বুঝিয়ে দিন, অঙ্কটা করে দিন। অবশ্যই। ধরা যাক আপনার আসল কর ছিল 5,000 টাকা, কিন্তু কর দপ্তর দাবি করেছে 70,000 টাকা। তাহলে অতিরিক্ত দাবিকৃত কর হবে 20,000 টাকা, 70,000 মাইনাস 5,000। এখন সঠিক কর হবে 5,000 টাকা, কারণ আপনি আসলে যা পরিশোধ করেছেন সেটাই ঠিক, এবং এইভাবে আপনি আইন অনুযায়ী সঠিক পরিমাণ কর নির্ধারণ করলেন। এখানে সূত্রটা কিভাবে কাজ করলো? দেখুন, এই সূত্রটা কাজ করে আসলে আপনার আসল করের পরিমাণ থেকে অতিরিক্ত দাবিকৃত কর বাদ দেওয়ার মাধ্যমে। অর্থাৎ যখন কর দপ্তর বেশি দাবি করে, তখন সেই অতিরিক্ত অংশ আপনি বাদ দিলেই আপনার আসল করের পরিমাণ ঠিক হয়, আর সেটাই আপনার সঠিক দায়িত্ব নির্ধারণ করে।
তাহলে এখানে কিভাবে সেটা কাজ করলো যে আমার আসল কর ছিল 50,000 টাকা, কিন্তু কর দপ্তর দাবি করছে 70,000 টাকা। তাহলে অতিরিক্ত দাবি করতে দাবি হলো 20,000 টাকা। এর সঠিক করতে হলে 50,000 টাকা, কারণ আমি আসলে পরিশোধ করেছি 50,000 টাকা। সেটাই ঠিক, এইভাবে আমি আইন অনুযায়ী সঠিক কর নির্ধারণ করলেন। আচ্ছা, এই কর নির্ধারণটা পার্সেন্টটা কত, হারটা কত, কিভাবে বুঝবো? সূত্র আছে কি না? হার, পার্সেন্ট? এটা বের করার জন্য আপনি মোট করের উপর ভিত্তি করে শতাংশ হিসাব করতে পারেন। সূত্র হলো আপনার অতিরিক্ত দাবি আপনার আসল কর গুণ 100। উদাহরণস্বরূপ 20,000 ভাগ 5,000 গুণ 100 করলে আপনি 40% পাবেন। এইভাবে আপনি দেখতে পারবেন করের অতিরিক্ত দাবির শতাংশ কত। তাহলে এখানে 20,000টা কি আর 50,000টা কি, কোথা থেকে আসলো? ঠিক বলেছেন, 20,000 টাকা হলো অতিরিক্ত দাবি আর 5,000 টাকা হলো আসল কর। সুতরাং আপনি 20,000-কে 5,000 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে আপনি সেই শতাংশ পাবেন, যা 40%। এইভাবে আপনি সহজেই বুঝতে পারবেন অতিরিক্ত দাবির শতাংশ কত। এবার তাহলে অন্য প্রশ্নে চলে যাবো। আর কোনো প্রশ্ন আছে কি যেটা আমার জানার দরকার, পরীক্ষায় আসতে পারে, এমসিকিউ বা বোর্ড বা কিওয়ার্ড? একদম আছে। উদাহরণস্বরূপ আপনি জানতে পারেন কর আপিল ট্রাইব্যুনালের শুনানি প্রক্রিয়া কেমন, আইন 2023-এর 12 নম্বর ধারার প্রয়োগ, করদাতার অধিকার কি, বা কর নির্ধারণে ভুল হলে আপিল প্রক্রিয়া কিভাবে কাজ করে। এই ধরনের প্রশ্নগুলোর উপর জোর দিন, কারণ এগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা আছে এবং এগুলো বোঝা খুবই জরুরি। তাহলে একটু উত্তরগুলো কি বলবেন আমাকে? অবশ্যই, আমি উত্তরগুলো দিচ্ছি। প্রথমত, কর আপিল ট্রাইব্যুনালের শুনানি প্রক্রিয়া হলো পক্ষগুলোর যুক্তি ও প্রমাণ শুনে নিরপেক্ষভাবে সিদ্ধান্ত গ্রহণ করা। দ্বিতীয়ত, আইন 2023-এর 12 নম্বর ধারার প্রয়োগে করদাতার অধিকার হলো সঠিক প্রমাণের ভিত্তিতে ন্যায্য শুনানি পাওয়ার অধিকার। তৃতীয়ত, কর নির্ধারণে ভুল হলে আপিল প্রক্রিয়ায় আপনি ভুল প্রমাণ দেখিয়ে বা নতুন তথ্য উপস্থাপন করে কর দপ্তরের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করতে পারেন, যাতে সঠিক কর পুনর্নির্ধারণ করা হয়।